আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকালে ভালো আছো। আমি তোমাদের দোয়ায় আল্লাহর অশেষ কৃপায় ভালো আছি। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের গত ক্লাসে তোমাদের পাঠ্য বইয়ের অনুশীলনী 1.1 এর যে বর্গমূল নির্ণয়ের যে অধ্যায়টা আছে সেটার কিছু প্রাথমিক ধারণা দিয়েছিলাম এবং তার উপর কিছু অঙ্ক করেছিলাম তোমাদের অনুশীলনী। আমরা 1 নাম্বার 2 নাম্বার এবং অঙ্ক করেছিলাম, 3 নাম্বার থেকে একটু অঙ্ক করেছিলাম। এখন আমরা বাকি অঙ্কগুলো দেখবো কিভাবে করতে পারি শিক্ষার্থী বন্ধুরা। তো চলো কথা না বলি আমরা অঙ্কে চলে যাই। আর অবশ্যই তোমাদের একটা কথা বলে রাখি, এই চ্যানেলে একেবারে নতুন যারা তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নোটিফিকেশন চালু করে রাখবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুল করবে না। ভিডিওটি সকল বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিবে, সবাইকে দেখার সুযোগ করে দেবে। তো শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা অঙ্কে চলে যাই। যেমন তোমাদের 3 নাম্বার ছিল, নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে, এগুলো আমরা কিভাবে করব। আমি তোমাদের গত ক্লাসে দুইটা দেখিয়েছিলাম, আমি আবার পুনরায় দেখাচ্ছি তোমাদের 3 নম্বর থেকে। তো এটা হচ্ছে আমাদের অনুশীলনী 1.1। তো প্রথমে আমরা যেটা করতেছি সেটা হচ্ছে 3 নংয়ের ক যেটা, সেটা দেখো আমাদের কি সংখ্যাটা কত, আমাদের 147। এই সংখ্যাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে, আমরা কিভাবে করব। আমরা এটাকে ভাগ প্রক্রিয়া, উৎপাদক প্রক্রিয়া দেখাবো। আমরা প্রথমে দেখি উৎপাদক প্রক্রিয়া করব। 4 আর 1 5, 7 5 12। আর যেহেতু লাস্টে 7 বিজোড় সংখ্যা, এটা 2 দ্বারা বিভাজ্য। এখন দেখো আমরা 3 দ্বারা বিভাজ্য না। 4 আর 1 5, 7 5 12, 3 4 12, 3 দ্বারা বিভাজ্য হবে। 3 4 12 থাকো 2 27, 3 9 27। এটা আবার কত দ্বারা যাবে? 9 আর 4 দ্বারা 3 দ্বারা যাবে না, 5 দ্বারা যাবে না। যেহেতু 5 নাই, 6 দ্বারা যাবে না, জোড় সংখ্যা না, 7 দ্বারা, হ্যাঁ 7 দিয়ে যাবে, 7 7 49, তাই না শিক্ষার্থী বন্ধুরা? সুতরাং আমরা কি লিখতে পারবো? 147 সমান 3 গুণন 7 গুণন 7। এটাকে আমরা জোড়ায় যদি লিখি তাহলে 7 গুণন 7। দেখো এখানে একমাত্র 3 সংখ্যাটাই কিন্তু আমাদের জোড়াবিহীন। এভাবে লিখবে, এখানে 3 জোড়াবিহীন। আমাদের যে সংখ্যাটি জোড়াবিহীন থাকবে, আমরা সেই সংখ্যাটি দ্বারা গুণ করলে কি হবে? আমাদের গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে শিক্ষার্থী বন্ধুরা। তো আমরা লিখব এখানে 3 সংখ্যাটি জোড়াবিহীন, সুতরাং 3 দ্বারা গুণ করলে, যদি এখানে আরেকটা 3 থাকতো তাহলে 3 আর 3 কি হয়ে যেত? জোড়া হয়ে যেত। জোড়া হয়ে গেলে পূর্ণবর্গ হইতো। তাহলে একটা 3 যেহেতু কম আছে, সুতরাং 3 দ্বারা গুণ করলে গুণফল কি হবে? গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। পূর্ণবর্গ সংখ্যা হবে, বর্গ সংখ্যা হবে। একদম সহজ শিক্ষার্থী বন্ধুরা, আমরা একেবারে খুব সহজেই ক নাম্বারটা করে ফেললাম। এবার চলো আমরা দেখি পরের যে অঙ্কটা আছে সেটা করতে পারি কিনা। নাম্বার খ, আমাদের খ নাম্বার প্রশ্ন দেখে আছে, সেটা হচ্ছে 384। দেখো এটাকে আমরা ভাগ করি। যেহেতু লাস্টে 4 জোড় সংখ্যা, যেহেতু জোড় সংখ্যা আছে, আমরা জানি জোড় সংখ্যা কি হয়? 2 দ্বারা বিভাজ্য। তো আমাদের 2 দ্বারা বিভাজ্য হবে। 2 কে 2 থাকবে 1 18, 9 দুগুণে 18, 2 দুগুণে 4। আবারও 2 জোড় সংখ্যা, 2 দ্বারা বিভাজ্য হবে। 9 দুগুণে 18 থাকবে 1 12, 6 দুগুণে 12। আবারও জোড় সংখ্যা, আবার 2 দিয়ে যাবে। 4 দুগুণে 8 থাকবে কত আমাদের? 1 16, 8 দুগুণে 16। আবারও 2 দিয়ে যাবে। 2 দুগুণে 4, 4 দুগুণে 8। আবার 2 দিয়ে যাবে। 2 কে 2, 2 দুগুণে 4, আবার 2 দিয়ে 6 দুগুণে 12, 2 দিয়ে 3 দুগুণে 6। শিক্ষার্থী বন্ধুরা আমরা ভাগ করে ফেললাম সবগুলো। সুতরাং 384 সমান আমরা কি লিখতে পারি? 1 2 3 4 5 6 7টা। 1 2 3 4 5 6 7টা 2 হবে আমাদের। 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 2, 3 4 5 6 7 গুণন 3। তো আমরা এটাকে কি করব? জোড়ায় জোড়ায় বিভক্ত করব। 2 গুণন 2, 2 গুণন 2, 2 গুণন 2। তো আমাদের থাকতেছে কি? 2 গুণন 3। শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো একটা 2 জোড়াবিহীন আর একটা 3 জোড়াবিহীন, অর্থাৎ 2 আর 3 এই দুটোই কি আমাদের জোড়াবিহীন। লিখব কি আমরা এখানে? 2 গুণন 3 বা
ছয় সংখ্যাটি জোড়াবিহীন, ছয় সংখ্যাটি আমাদের কি জোড়াবিহীন। জোড়াবিহীন তাহলে আমরা কি করব, সুতরাং 6 দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। 6 দ্বারা গুণ করলে 6 দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তো সেক্ষেত্রে বন্ধুরা তোমরা দেখবে কি করবে, উৎপাদক প্রক্রিয়া বিশ্লেষণ করার পরে আমরা কি করব, জোড়ায় জোড়ায় বিভক্ত করব। বিভক্ত করব যে সংখ্যাগুলো জোড়া ছাড়া থাকবে ওইগুলো দ্বারা গুণ করলে কি হবে, আমাদের সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। খুব ইজি এবং সিম্পল একটা প্রসেস শিক্ষার্থী বন্ধুরা। আমরা খ নাম্বারটা করে ফেললাম। এবার চলো আমরা পরেরটা দেখি। এবার চলো আমরা যেটা করব সেটা হচ্ছে গ নাম্বার প্রশ্নটা, যে 1470 আমরা লিখতেছি গ নাম্বারটা 1470। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এটা কিন্তু আমাদের একটা জোড় সংখ্যা, আর যদি জোড় সংখ্যা হয় অবশ্যই সেটা 2 দ্বারা বিভাজ্য হবে। 2 দিয়ে ভাগ করলে আমাদের কত আসবে, 2 দিয়ে ভাগ করলে হবে 7 দুগুণে 14, তারপর 7 এর মাঝে যাবে কতবার, 3 বার, 3 দুগুণে 6 থাকবে 1 10, 5 দুগুণে 10। এখন 7 3 10 আর 5 15, যেহেতু অবশ্যই 3 দ্বারা বিভাজ্য হবে। 3 দিয়ে দিলে হবে 3 দুগুণে 6 থাকবে 1 13, তো 3 4 এ 12 থাকবে 1 15, 3 5 এ 15, 4 আর 2 6 আর 5 11। এখন আর যাবে না 3 দিয়ে, তারপর যাবে 5 দিয়ে, তো 4 5 এ 20 45 থাকবে, 5 9 45। আবার দেখো এখন কত আসে, 7 7 এ 49। শিক্ষার্থী বন্ধুরা আমরা বিশ্লেষণ করে ফেললাম। সুতরাং 1 4 7 0 সমান আমরা কি লিখব, 2 গুণন 3 গুণন 5 গুণন 7 গুণন 7। তার মানে জোড়ায় জোড়ায় বিভক্ত করলে 2 গুণন 3 গুণন 5 গুণন 7 গুণন 7। দেখো একমাত্র 7 গুণন 7 এই সংখ্যা দুটি হচ্ছে আমাদের জোড়া, আর এগুলো জোড়া ছাড়া, তাই না? তাহলে লিখবো এখানে কি লিখবো, 2 গুণন 3 গুণন কত 5, বা 3 গুণন 6 5 6 কত আমাদের 30। সংখ্যাটি জোড়াবিহীন। সুতরাং 30 দ্বারা গুণ করলে আমাদের কি হবে, গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। খুব সহজ এবং সিম্পল একটা অঙ্ক শিক্ষার্থী বন্ধুরা, আমরা করে ফেললাম। কত নাম্বার এটা, 3 নাম্বার। এরপর চলো আমরা করব যেটা 3 এর গ নাম্বার। এখন 4 নাম্বার গহ যেটা, সেটা আমরা কিভাবে করব, এটাও একেবারে একই সিস্টেম শিক্ষার্থী বন্ধুরা। দেখো আমি এটাও তোমাদের করে দেখাচ্ছি। ঘ যেটা সেটা হচ্ছে 2 3 8 0 5, 2 3 8 0 5। আচ্ছা দেখো প্রথমে আমরা বলতেছি এটা একটা বিজোড় সংখ্যা, অর্থাৎ এটা কি 2 দ্বারা বিভাজ্য হবে। দেখি 3 দ্বারা হয় কিনা। 3 আর 2 হচ্ছে 5, আর কত 13 আর 5 18, অর্থাৎ 3 দিয়ে ভাগ হয়, তাহলে এটা 3 দিয়ে ভাগ দিলে 3 7 21 22 23 2 থাকবে 28, 3 9 27 থাকবে 1 0 10, 3 3 9 থাকবে 1 5 15, 3 5 15। আবার দেখি আমরা 7 3 10 19 আর 5 হচ্ছে 24। আবার 3 দিয়ে ভাগ যাবে আমাদের, 3 দুগুণে 6, 7 এর মধ্যে কয়বার যাবে 3 দুইবার, 3 দুগুণে 6 থাকবে 1 19, 3 6 18 থাকবে 1 13, 3 4 12 থাকবে 1 15, 3 5 15, 6 আর 2 8 4 12 আর 5 হচ্ছে 17। এখন আর 3 দিয়ে যাবে না, এখন যাবে 5 দিয়ে, 5 5 25 থাকবে 1 14, 5 দুগুণে 10 থাকবে 4 45, 5 9 45। এখন আমাদের কত দিয়ে যাবে, যেহেতু 529, 5 আর 2 7 আর 9 হচ্ছে 16। তো এটা হবে না, এখন হবে আমাদের সরাসরি, এটা আমরা জানি কত হবে, 23 দ্বারা যাবে আমাদের, 23 দিয়ে যাবে। এটা আমরা যেহেতু আগে করেছি এই অঙ্কটা, দেখি তো 529। শিক্ষার্থী বন্ধুরা এটা তোমরা ভাগ করে দেবে, 529 কে কত দ্বারা বিভাজ্য, 23 দ্বারা। সুতরাং আমরা কি লিখব, সুতরাং 2 3 8 0 5 এটাকে লিখতে পারবো 3 গুণন 3 গুণন 5 গুণন 23 গুণন 23। তো এটাকে যদি আমরা জোড়ায় জোড়ায় বিভক্ত করি তাহলে কিভাবে লিখতে পারি আমরা, 3 গুণন 3 গুণন 5 গুণন 23 গুণন 23, এই দুইটা জোড়া হয়। দেখো এখানে একমাত্র আমাদের 5 সংখ্যাটা কি জোড়াবিহীন, লিখবে
এখানে 5 সংখ্যাটি জোড়াবিহীন। সুতরাং 5 দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। খুব সহজে আমরা শিক্ষার্থী বন্ধুরা করে ফেললাম আমাদের 3 নম্বর যে প্রশ্ন, নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। এখন আমরা চলে যাব সরাসরি 4 নম্বর যে প্রশ্নগুলো আছে, নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। সেই ভিডিওকে আমরা সাজাবো, সাজানোর পরে জাস্ট খালি গুণ করলে এই জায়গায় লিখে দেবো আমরা কি ভাগ করলে। তো চলো আমরা 4 নম্বরের প্রশ্নগুলো দেখি। যে সংখ্যাটা জোড়াবিহীন থাকবে এখানে সেই সংখ্যাটা দ্বারা ভাগ করলেই হয়ে যাবে। তো 4 এর যে প্রথম অংশটা সেটা আমাদের কি দেখি, 4 এর ক, এটা হচ্ছে 972। দেখো জোড় সংখ্যা যেহেতু 2 দ্বারা বিভাজ্য হবে, 4 দুগুণে 8 থাকবে 1 17, 8 দুগুণে 16 থাকবে 1 12, 6 দুগুণে 12। আবার জোড় সংখ্যা আবার 2 দিয়ে দেবে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 দুগুণে 6। এখন যেহেতু বিজোড় সংখ্যা, এখন আর 4 আর 2 6 আর 3 9, অর্থাৎ 3 দ্বারা বিভাজ্য হবে। 3 8 এ 24, 3 একে 3, আবার 8 আর 1 9, 3 দ্বারা যাবে, 3 দুগুণে 6 থাকবে 2 21, 3 7 21, আবার 3 দিয়ে যাবে, 3 9 27, 3 3 কে 9। তো আমরা কি লিখতে পারি, সুতরাং 972 সমান লিখতে পারবো 2 গুণন 2 গুণন 3 গুণন 3 গুণন 3 গুণন 3 গুণন 3, তাই না শিক্ষার্থী বন্ধুরা? তো আমরা জোড়ায় জোড়ায় বিভক্ত করি, 2 গুণন 2 এটা একটা জোড়া, 3 গুণন 3, 3 গুণন 3 গুণন 3। দেখো এখানে আমাদের সবগুলো জোড়ার মধ্যে একটা সংখ্যা শুধু জোড়াবিহীন, লিখবো আমরা কি, এখানে 3 সংখ্যাটি জোড়াবিহীন। 3 সংখ্যাটি জোড়াবিহীন, যেহেতু 3 সংখ্যাটা জোড়াবিহীন, যদি আমরা 3 দ্বারা ভাগ করে দেই, অর্থাৎ 3 যদি বাদ দিয়ে দেই, তখন কিন্তু আমাদের এগুলো জোড়া থাকবে, অর্থাৎ পূর্ণবর্গ সংখ্যা হবে। সুতরাং সংখ্যাটিকে 3 দ্বারা ভাগ করলে, 3 দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। খুব সহজ, তাই না শিক্ষার্থী বন্ধুরা? একেবারে সিম্পল, আগের মতই, জাস্ট ওইটা ছিল কত দ্বারা গুণ করলে, যেটা জোড়াবিহীন থাকবে সেটা দ্বারা গুণ করলে, আর এটা হচ্ছে যেটা জোড়াবিহীন থাকবে সেটা দ্বারা ভাগ করলে হবে তোমার কি, ভাগফলটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তোমরা কোন নাম্বারটা করলাম, এবার চলো আমরা খ গ দুইটা দেখাই দিচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, খ নাম্বার হচ্ছে 4 0 5 6, এটা হচ্ছে আমাদের খ নাম্বার। তো প্রথমেই দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে আমাদের কি জোড় সংখ্যা, তাহলে আমাদের 2 দ্বারা বিভাজ্য হবে। 2 দুগুণে 4 0 0, আবার 2 দুগুণে 4 1 16, 8 দুগুণে 16, আবার জোড় সংখ্যা আবার 2 দিয়ে যাবে, 2 একে 2 0 0, 2 একে 2, 4 দুগুণে 8, আবার যাবে 2 দিয়ে, 5 দুগুণে 10, একের মাঝে যাবে না, দিলাম 0, 7 দুগুণে 14। এখন 7 5 12, 3 দ্বারা বিভাজ্য হবে, 3 একে 3 থাকবে 2 0, 3 6 18 থাকবে 2 27, 3 9 27, আর 169, এটা জন্য কত দিয়ে যাবে, 13 দিয়ে যাবে, তাই না সেক্ষেত্রে বন্ধুরা? সুতরাং অর্থাৎ 169 13 দিয়ে কিভাবে যাবো, এটা আমরা কিভাবে বুঝবো? তোমরা জানো যেহেতু মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করবে, প্রথমে মৌলিক সংখ্যা আমাদের কোনগুলো আছে, 2 3 5 7 11, এগুলো দ্বারা দেখবে বিভাজ্য হবে না। 2 দ্বারা যাবে না, 3 দ্বারা যাবে না, তারপরে কি 5 দিয়ে দেখবে, 7 দিয়ে দেখবে, তারপর দেখবে 11 দিয়ে, তারপর দেখবে কত দিয়ে, 13 দিয়ে যায় কিনা, 5 হয়ে গেল। আমরা লিখতে পারি 4 0 5 6 সমান কত হবে আমাদের, 2 গুণন 2 গুণন 2 গুণন কত আমাদের, 3 গুণন 13 গুণন 13। এটাকে আমরা জোড়ায় জোড়ায় বিভক্ত করি, 2 গুণন 2, এটা একটা জোড়া, আর এখানে 2 গুণন 3 জোড়াবিহীন, 13 গুণন 13। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে 2 গুণন 2 বা 2 গুণন 3, 2 গুণন 3 বা 3 দুগুণে 6
সংখ্যাটি জোড়াবিহীন। সুতরাং সংখ্যাটিকে 6 দ্বারা গুণ করলে, সরি 6 দ্বারা ভাগ করলে আমাদের কি হবে, ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। খুব সিম্পল একটা অঙ্ক শিক্ষার্থী বন্ধুরা। এখন দেখো আমরা যেটা করব সেটা হচ্ছে 4 এর গ নাম্বার, কোন ক্ষুদ্র 21 952, এটা আমরা একটু দেখে দিচ্ছি তোমাদের। এখন দেখো আমরা যেটা করব সেটা হচ্ছে 4 এর গ নাম্বার প্রশ্নটা শিক্ষার্থী বন্ধুরা। আমরা একটু করে নিচ্ছি 4 এর গ। প্রশ্নটা হচ্ছে 21 952, 21 952। তো এটা যেহেতু আমাদের জোড় সংখ্যা, অবশ্যই 2 দ্বারা বিভাজ্য হবে। 2 কে 2 একের মাঝে যাবে না, 9 দুগুণে 18, 1 15, 7 দুগুণে 14, 1 12, 6 দুগুণে 12। আবার যেহেতু জোড় সংখ্যা 2 দ্বারা যাবে, 5 দুগুণে 10, 4 দুগুণে 8, 17, 8 দুগুণে 16, 8 দুগুণে 16। আবার যদি 2 দিয়ে 2 দুগুণে 4 থাকবে 1 14, 7 দুগুণে 14, 4 দুগুণে 8, 4 দুগুণে 8। আবারও 2 দিয়ে দেবে, 2 কে 2, 3 দুগুণে 6 14, 7 দুগুণে 14, 2 দুগুণে 4। এখন কি করবে, আবার 2 দিয়ে দেবে, 6 দুগুণে 12, 1 17, 8 দুগুণে 16 থাকবে 1 12, 6 দুগুণে 12। আবার যাবে আমাদের কত দ্বারা, 2 দ্বারা, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 3 দুগুণে 6। তো এখন যাবে কত দিয়ে আমাদের, 2 দিয়ে তো যাবে না, 4 3 7 আর 3 কত 10, এটা 3 দ্বারা বিভাজ্য হবে না। 5 দিয়ে তো যাবে না, 7 দিয়ে দেখি, 4 7 28, 29 30 31 32 33 34 63, 7 দিয়ে যাবে, 7 দিয়ে দিলে 4 7 28, দেখো 29 30 31 32 33 34 কত 6, 6 3 হচ্ছে 63, অর্থাৎ 7 9 63। আবার 7 দিয়ে দেবে, 7 7 49, তাই না শিক্ষার্থী বন্ধুরা? সুতরাং আমরা কি লিখতে পারি, 21 952 সমান আমরা লিখতে পারবো 2 4 6, 1 2 3 4 5 6, একটু 7 হচ্ছে আমাদের 3টা, 1 2 3। আমরা যদি জোড়ায় করে বিভক্ত করি, এই হচ্ছে একটা জোড়া, 2 গুণন 2 এটা আরেকটা জোড়া, 2 গুণন 2 এটা একটা জোড়া, 7 গুণন 7 একটা জোড়া, একটা 7 থাকবে কি আমাদের জোড়াবিহীন। তো আমরা লিখব কি এখানে 7 সংখ্যাটি জোড়াবিহীন। সুতরাং সংখ্যাটিকে 7 দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে শিক্ষার্থী বন্ধুরা। খুব সহজ আসলে পদ্ধতিগুলো। আমরা শিক্ষার্থী বন্ধুরা 3 নং এবং 4 নং এর প্রশ্নগুলো আছে সেগুলো করে ফেললাম। এখন আমি তোমাদের দেখাবো 5 নাম্বার, যেটা 4639 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তো আমরা চলো এটা একটু করি। যদি এরকম প্রশ্ন করা হয় কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে অথবা কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে, তখন তোমরা কি করবে, মৌলিক গুণনীয়কের সাহায্যে না করে সেটাকে ভাগ প্রক্রিয়ায় করবে। কোন প্রক্রিয়ায় করবে, ভাগ প্রক্রিয়া। তো চলো আমরা 5 নাম্বার যে প্রশ্নটা আছে সেটাকে আমরা কি করব, ভাগ প্রক্রিয়ায় দেখাবো আমরা। এটা হচ্ছে 4639, 4639। তো এটাকে দেখো আমরা প্রথমে কি করব, জোড়ায় জোড়ায় বিভক্ত করব। এখানে এক জোড়া 2 জোড়া, তো প্রথম জোড়া কত 46। তো এটার কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে কত 36। তো 6 6 36 বিয়োগ করলে আমাদের থাকবে কত 10। তো এটা ডাবল করব, 6 2 গুণে 12। এখন এটা তো ছোট সংখ্যা, এটা যাবে না, তাহলে আমরা কি করব, একটা জোড়া ধরে নেব 39। এমন একটা সংখ্যা এখানে দেব, এখানে দেব যেন এটা কাছাকাছি হয়। আচ্ছা, যদি এখানে আমরা দেখি আমরা কত দেওয়া যায়, 6 এখানে যার সংখ্যাটা দেব এখানে সেই সংখ্যাটা দেব, এবং সেই সংখ্যা দ্বারা এটাকে গুণ করলে গুণফল এটা কাছাকাছি হতে হবে। যদি আমরা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, দেখো যদি আমরা এখানে 1 দিতাম তাহলে 121 থেকে 121 অনেক ছোট হয়। 2 দিলে হবে 122 দুগুণে 244, তো অনেক ছোট হয়। আমরা একটু বড় সংখ্যা নিই, ধরো 100, যদি এখানে 7 দিই তাহলে 127 ইনটু 27, দেখো 7 7 49, 7 দুগুণে 14 আর 4 হচ্ছে 18, হাতে আছে 1, 7 থেকে 7 আর 1 কত 8, তার মানে এটাও ছোট হয়ে যায়। তো আমরা 8 বার দিয়ে দেখি, 8 বার দিলে কত আসে আমাদের 128, যদি 8 দ্বারা গুণ করি, অর্থাৎ এইখানেও যদি 8 দিই এখানেও 8 দিই, কত আসে দেখো 8 8 64, 4 হাতে আছে কত 6, 8 দুগুণে 16 আছে কত 22 এর নামে 2 হাতে আছে 2, 8 থেকে 8 আর কত আমাদের
2 10, অর্থাৎ এটা কাছাকাছি হয়ে যায়। তাহলে আমরা এখানে কতবার দেব? 8 বার দেব। দিলে আসতে আছে আমাদের 1024। 4 আছে 9 হবে, 5 হলে 2 আছে 3 হবে, 1 হলে 8 হয় না, তাই না? দেখো এখানে কিন্তু আমাদের ভাগফল কত থাকে? 15 থেকে, অর্থাৎ 15 যদি না থাকতো তাহলে আমাদের সংখ্যাটা কি হয়ে যেত? পূর্ণবর্গ হতো। দেখবে যেহেতু ভাগশেষ, যেহেতু আমাদের কি ভাগশেষ কত? 15 থাকে, সুতরাং আমাদের যেটা ভাগশেষ থাকবে সেই সংখ্যাটা বাদ দিয়ে লিখবে সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হবে। সুতরাং সংখ্যাটি থেকে 15 বিয়োগ করলে 15 বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। পূর্ণবর্গ সংখ্যা হবে। শিক্ষার্থীবৃন্দ, এটি হচ্ছে আমাদের 5 নম্বর প্রশ্নটা। তো খুব সহজেই করে ফেললাম। এবার দেখো আমাদের সর্বশেষ যে অঙ্কটা আছে সেটা হচ্ছে 5605 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। এই অঙ্কটা করে আজকে আমি তোমাদের ক্লাসটা এখানে শেষ করব শিক্ষার্থী বন্ধুরা। তো চলো আমরা এবার 6 নম্বর যে অঙ্কটা আছে সেটাই চলে যাচ্ছি। আমাদের অঙ্ক নাম্বার হচ্ছে 6। সংখ্যাটা হচ্ছে আমাদের কত? 5605। 5605। আমরা প্রথমে কি করব? জোড়াই বের করব। এটা হচ্ছে 05, এখানে হচ্ছে 56, তাই না? তো আমরা দেখব 56 এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে আমাদের 49। তাহলে 49 লিখব আমরা। বিয়োগ করলে 9 আছে, 16 হবে কত হলে আমাদের? 7 হলে। হাতের আছে 1 আর 4 5 মিলে গেল, তো এটা হবে না। এখানে 7 এর ডাবল করব আমরা। কত? 7 দুগুণে 14। তো এখানে আমাদের আছে কত? 05। এই জোড়াটা আমরা নামিয়ে দেব। এখন দেখো এখানে এমন একটা সংখ্যা দেব যে সংখ্যাটা এখানেও দেওয়া যাবে এবং এই দুইটার গুণফল কি হতে হবে? এটার কাছাকাছি হয়ে যাবে, তাই না শিক্ষার্থী বন্ধুরা? তো যদি আমরা এটাকে লিখি, ধরো যদি 3 4 দিই, 5 দিই, 5 দিয়ে কি কত আসে আমাদের? 145 গুণন 5। 5 5 এ 25 এর 90, 5 হাতের আছে 2, 4 5 এ 20 আর 2 22, হাতের আছে 2, 5 এর 5 আর 2 কত? 7, 725। তার মানে আমরা যদি 5 বার দিই সংখ্যাটা কি হয়ে যায়? বড় হয়ে যায়। তো আমরা কি করব? 4 বার দেব। তাহলে এখানে দিচ্ছি 4 বার। 4 4 এ 16, 4 4 এ কত আমাদের? 16। হাতের আছে 1, 4 4 এ 16 আর 1 কত? 17। হাতের আছে 1 আর হচ্ছে আমাদের 4 একে 4 আর 1 কত? 5। বিয়োগ করি, 6 আছে 15 হবো 9 হলে। হাতের আছে 1 আর 7 কত? 8, 8 আছে 10 আমাদের 2 হলে। হাতের আছে 1 আর 5 কত? 6, 6 আছে 7 কত হলে আমাদের 1 হলে। অর্থাৎ এখানে তো আমাদের ভাগশেষ কত থাকে? 129। তার মানে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। যেহেতু ভাগশেষ 129 থাকে, কাজেই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। পূর্ণবর্গ সংখ্যা নয়। এর সাথে ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে, ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তখন বর্গমূল হবে, শোনো, তখন বর্গমূল কি? পূর্ণবর্গ সংখ্যা যদি আমরা একটা ক্ষুদ্রতম সংখ্যা যোগ করি তাহলে এটা বড় সংখ্যা হবে। তার মানে কি? তার পরের সংখ্যাটা হবে পূর্ণবর্গ। তার মানে 74 নেই, তখন কি হবে আমাদের? 75 হবে। তার মানে 74 যোগ কি হবে আমাদের? 1। একটু খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, এটা তো 74। তার মানে 74 দিয়ে আমাদের কি ভাগশেষ 129 থাকে। যদি আরেকটু কোনো ক্ষুদ্রতম সংখ্যা যোগ করি তখন সেই সংখ্যাটা কি আরো বড় হবে। তার মানে তখন এখানে 4 বার না দিয়ে কতবার যাবে? 5 বার যাবে। তার মানে আরো একবার বেশি হবে। তখন আমাদের সংখ্যাটা বর্গমূল কি হবে? 75। এখন লেখা 75 এর বর্গ। 75 এর বর্গ 75 গুণন 75 কত আসে দেখুন আমাদের? 75 গুণন 75 5625। 5625
25 এইটা হইতো আমাদের তখন ওই সংখ্যাটা হইলে কিন্তু আমাদের পূর্ণবর্গ হইতো তাহলে এটা থেকে কত বেশি আছে সুতরাং নির্ণীয় ক্ষুদ্রতম সংখ্যা আমাদের এই সংখ্যাটা থেকে আগের সংখ্যাটা বিয়োগ করব 5605 একটা আমাদের কত 20 অর্থাৎ 20 যোগ করলে কিন্তু আমাদের সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হতো শিক্ষার্থী বন্ধুরা আমরা এক এক কি করলাম তোমাদের অনুশীলনী সবগুলো অঙ্ক করে ফেললাম তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কেমন লাগলো ক্লাসটি আশা করি ভালো লেগেছে তো আজকে এই পর্যন্তই আবার আমরা পরবর্তী ক্লাসে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হব তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট করতে ভুল করবেন আর ভিডিওটি সকলের মধ্যে শেয়ার করে দিবে বন্ধু বান্ধবকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবে আর এই করোনা কালে তোমরা অবশ্যই নিজ গৃহে অবস্থান করবে তো আজকে এই পর্যন্ত শিক্ষার্থী বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ